Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শুরু করছি বিপিএল প্রসঙ্গ দিয়ে। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের 156 রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 91 রান। মিরপুরে এদিন শুরুটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নামা রাইডার্সের দলীয় 22 রানের মাথায় তানজিম সাকিবের বলে আরিফুলের হাতে ধরা পড়েন অ্যালেক্স হেলস। 5 রান পরেই আরেক ওপেনার স্টিভেন টেইলর কট বিহাইন্ডের শিকার হন আল আমিনের বলে। একই ওভারে সাইফ হাসানকেও তুলে নেন এই পেসার। এরপর দুই পাকিস্তানি ইফতেখার ও খুশদিল হাল ধরলেও জুটি ভেঙে দেন শেনওয়ারি। 21 রান করে ফিরে যান খুশদিল শাহ। তবে এরপরই 65 রানের পার্টনারশিপে বিপর্যয় কাটান ইফতেখার সোহান জুটি। 24 বলে 41 রান করে সোহান আউট হন টপলির বলে। 16 রানের ক্যামিও খেলে শেখ মেহেদি বিদায় নিলেও 47 রানে অপরাজিত থেকে দলকে 150 রানের পৌঁছে দেন ইফতেখার। জবাবে শুরুটা ভালো হয়নি সিলেটের। 43 রানে টপ অর্ডারে 3 উইকেট হারায় তারা। 41 রান করে আউট হন ওপেনার রনি তালুকদার। নানা সমালোচনা নিয়ে শুরু হওয়া বিপিএল কিন্তু মাঠের খেলায় অন্তত জমিয়ে দিচ্ছে সঞ্জনা। প্রথম দিন যেমনটা দেখা গেল দারুণ কিছু ম্যাচ হয়েছে। এই ম্যাচটাও খুব বেশি রান হয়নি, মাঝারি মানের রান করেছে রংপুর। 150 আপ অর্থাৎ 156 টার্গেট দিয়েছে তারা সিলেটকে। সেই রান করতে যেও কিন্তু বিপাকে অর্থাৎ লড়াই একটা হচ্ছে বলা যায়। 5 উইকেটে 91 রান ম্যাচ তো আসলে মনে হচ্ছে না তারা বের করতে পারবে যদি অভূতপূর্ণ কোনো কাণ্ড না ঘটায় ব্যাটাররা। একেবারে সহকর্মী আফনান পিয়াল আছেন মিরপুরে, তিনি ম্যাচটা কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পিয়াল, এই ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলা শুরু করি, আসলে প্রথম দিন যেটা সেটাও তো রাতের ম্যাচে দেখা গিয়েছিল যে শেষ ইনিংসটা একটু রান কম হয়েছে তুলনামূলক। এই ম্যাচটাও যেভাবে যাচ্ছে চেজ করতে যে বিপাকে পড়ছে, শীতও আজকে একটু বেশি পড়েছে। ডিউ ফ্যাক্টর কোনো কাজ করছে কিনা কি মনে হচ্ছে আপনার? এক্স্যাক্টলি রঞ্জন, আপনাদের আলোচনা আমি শুনছিলাম, আপনি যখন বলছিলেন যে মাত্র 156 রানের লক্ষ্য। রঞ্জন, এটাই কিন্তু বলে দেয় যে এবারের বিপিএলটা এখন পর্যন্ত যে 4 ম্যাচ হয়েছে, দর্শকদের প্রত্যাশা কিংবা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদের প্রত্যাশা আসলে কোথায় গিয়ে ঠেকেছে। আগে বিপিএলে যেটা দেখা যেত 155-56 রানকে আমরা ভালো টোটাল বলতাম বিপিএলের হিসেবে, কিন্তু এবার সেটা বলছি না। কারণ শুরুতেই যে আশাটা আমাদেরকে দেখানো হয়েছে, 190+ রান চেজ হয়েছে, 200 হয়েছে, আজকের দিনের প্রথম খেলাতেও 200 হয়েছে, গতকালকের ম্যাচে সেকেন্ড ইনিংসেও রংপুর 191 তুলেছে, অর্থাৎ রান হচ্ছে। এবং আপনি যেটা বললেন ডিউ ফ্যাক্টর, সেটা এই ম্যাচে কাজ করেছে। আমি বিসিবির সাবেক একজন নির্বাচকের সঙ্গে আজকে কথা বলছিলাম, আমি সঙ্গত কারণে তার নামটা বলছি না। তিনি আমাকে বলছিলেন যে এই ডিউ ফ্যাক্টরটা কাজ করার কারণেই আজকের এই যে পরের ম্যাচটা, এই ম্যাচটায় ব্যাটিংটা অতটা ইজি হচ্ছে না। এবং প্রথম ইনিংস শেষে তিনি যেটা বলছিলেন যে সিলেটের ব্যাটার ভালো হলেও, যদি আমি মানজির কথা বলি, পল স্টার্লিং কথা বলি, রনি তালুকদার, জাকের, যাদের কথাই বলি না কেন, তারা কিন্তু পরীক্ষিত। স্টিল তারা কিন্তু ব্যাটে বলে ভালো করতে পারছেন না, কারণ বল একটু থেমে আসছে এবং ব্যাটিংয়ের জন্য অতটা সহায়ক না এই মুহূর্তে, যেটা আসলে দিনের প্রথম ম্যাচে হয়। সো ওই যে ডিউ ফ্যাক্টরটা আপনি বললেন, এটা আসলে খুব ভালোভাবে কাজে লাগছে। ঠিক তাই পিয়াল, এই যে কথা বলছিলাম এর ফাঁকে আসলে জাকের আলীও আউট হয়ে গেছেন। এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সিলেট। 28 বলে 57 এরকম 6 উইকেট পড়ে গেছে। তানজিম সাকিব তিনি এসছেন সামিউল্লাহর সাথে ব্যাট ধরতে। আমরা একটু প্রথম ম্যাচের গল্প জেনে আবারও আসবো, আপনি থাকবেন আমাদের সঙ্গে। বিপিএল এর তৃতীয় ম্যাচেও হয়েছে রান উৎসব। মাহিদুল ইসলামের রেকর্ড 18 বলে ঝড়ো 50 আর অস্ট্রেলিয়ান বসিস্তর 75 রানের ইনিংসে চিটাগাং কিংসকে 204 রানের টার্গেট দেয় খুলনা টাইগার্স। এরপর বোলিং করতে নেমে খুলনার ক্যারিবিয়ান পেসার ওশানে থামাস 1 বলে 15 রান দিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। শামীম ঝোড়ো 78 রানের ইনিংস খেললেও 37 রানের জয় পায় খুলনা। চট্টগ্রাম খুলনা ম্যাচের বয়স তখন 14 ওভার 2 বল। মাঠে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম 3 বলে 1 রান করেন, কিন্তু পরের ওভারেই যেন 1 নম্বর গিয়ার থেকে শিফট করে 5 নম্বরে চলে যান অঙ্কন। শামীম পাটোয়ারিকে পরপর 2 বলে 2 ছক্কা হাঁকালেন। শরীফুল ইসলামের করা পরের ওভারে 3 ছক্কায় তুললেন 20 রান। 17তম ওভার শেষে 12 বলে 35 রান মাহিদুলের। মোহাম্মদ ওয়াসিমের পরের ওভারটা ততটা রান তুলতে না পারলেও শরীফুলের করা 19তম ওভারে 1 বাউন্ডারি, 1 ছক্কা আর 1 সিঙ্গেল নিয়ে 18 বলে 50 করার কীর্তি করলেন মাহিদুল, যা বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। এর আগে 22 বলে 50 করে রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে।
তবে দেশি বিদেশি হিসেব করলে বিপিএল এর দ্রুততম 50 রেকর্ড সুনীল নারিনের, সেটা আবার মাত্র 13 বলে কুমিল্লার জার্সিতে। শেষ পর্যন্ত অঙ্কনের অপরাজিত 59 অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বাসিস্তোর 50 বলে 75 রানের ইনিংসে 4 উইকেটে 203 রান করে খুলনা টাইগার্স। চট্টগ্রামের ব্যাটিংও হয়েছে আরেকটি রেকর্ড, সেটা অনেকটা অবিশ্বাস্য। 1 বলে 15 রান তুলেছেন নাইম ইসলাম। তবে ছক্কা নাইম হিসেবে পরিচিত অভিজ্ঞ এই ব্যাটারের চেয়ে এখানে অবশ্য কৃতিত্বটা বেশি খুলনার ক্যারিবিয়ান বোলার ওশানে থমাসের। ম্যাচের প্রথম বলে আউট হন নাইম, তবে বলটা ছিল নো বল। ফ্রি হিটের ডেলিভারিটা ছিল ডট, পরের বলটা নো বল, তবে এবার ছক্কা হাঁকার নাইম। এবার যুক্ত হলো 7 রান। ফ্রি হিটের পরের 2 বল ওয়াইড দেন থমাস। বৈধ ডেলিভারি করার তৃতীয় চেষ্টায় আবারও নো বল, এবার বাউন্ডারি হাঁকান নাইম। এভাবেই মাত্র 1 বলে স্কোর বোর্ডে জমা হয় 15 রান, যা টি-20 ক্রিকেটের 1 বলে সবচেয়ে বেশি রান হবার নতুন বিশ্ব রেকর্ড। তবে এরপর আবু হায়দার রনি, হাসান মাহমুদ, মিরাজদের বোলিং ভেলকিতে 67 রানের 7 উইকেট হারিয়ে বিপাকে পড়ে চিটাগং কিংস। কিন্তু এরপরও ছিল শামীম পাটোয়ারির ম্যাজিক। বিপর্যয়ের মাঝেই সমান 4টি ছক্কা আর 4টি চারের মারে 23 বলে 50 তোলেন পাটোয়ারি। নিঃসঙ্গ শেরপার মতো লড়াই করে 78 রানের ইনিংস খেলে শামীম আউট হবার পর 166 রানে অল আউট হয় চিটাগাংস। 37 রানের জয়ে আসর শুরু করে মিরাজের খুলনা টাইগার্স। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নিউ বাইক, নাইস। কপালে কপাল ঘষলাম, যদি একটা বাইক পাই। কপালে কপাল না ঘষে স্ক্র্যাচ কার্ড ঘষ। টিটোস কিনো স্ক্র্যাচ কার্ড ঘষো, প্যাকের কিউআর স্ক্যান করে গেম খেলো আর জিতে নাও বাইক আর এক্সাইটিং সব পুরস্কার। টিটোস, বাইক হবে জোস। বিপিএল কভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। আবারও চলে যাচ্ছি তার কাছে। পিয়াল, ওশানে থমাসের নো বলের রেকর্ডের দিনে মাহিদুল ইসলাম অঙ্কনও কিন্তু 18 বলে ঝোড়ো 50 হাঁকিয়েছেন। ওভারঅল কেমন লেগেছে আপনার কাছে আজকের দিনের ম্যাচ? সানজানা, অঙ্কনের কথা বলছিলেন আপনি। অঙ্কন কিন্তু এত হার্ড হিটিং ব্যাটিং আসলে সহসা উপহার দেন না, সত্যি কথা বলতে। তিনি অনেক বেশি কি বলা যায় লঙ্গার ভার্সনের জন্য প্রিপেয়ার্ড, এবং এই কারণেই তিনি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের যে 2 ম্যাচের টেস্ট সিরিজ ছিল সেই দলে ছিলেন। এর আগে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার ডেবিউ হয়, এবং লাস্ট কয়েক বছর ধরে লঙ্গার ভার্সন এবং বিশেষ করে লিস্টেতে ওয়ানডেতে তিনি দুটো ফরম্যাটেই বেশ ভালো খেলছিলেন। ওয়ানডেতে তার আসলে গত ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানও ছিল, কিন্তু টি-20তে এরকম ব্যাটিং আমরা সহসা তার কাছ থেকে দেখি না। ইনফ্যাক্ট এরকম ব্যাটিং বাংলাদেশ ক্রিকেটেই রেয়ার। এত পরে ব্যাটিংয়ে নেমে কেউ একজন 18 বলে 50 করছে, বাংলাদেশ ক্রিকেটে এমন জিনিস খুব একটা দেখা যায় না। সর্বোচ্চ দেখা যায় যে হয়তো 24-25 বলে কেউ একটা 50 করছে, বা কিংবা 200-180 স্ট্রাইক রেটে ব্যাট করছে। সেখানে প্রায় 300 স্ট্রাইক রেটে মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং করলেন, এবং এরকম ইনিংস আপনি খুব বেশি দেখবেন না বিপিএলে লোকাল ক্রিকেটারদের কাছ থেকে। পাশাপাশি আপনি যদি শামীম পাটোয়ারির কথা বলেন, হাসিনুর রহমান আমাদের সহকর্মী, তিনি তার রিপোর্টের লাইনে বলছিলেন নিঃসঙ্গ শেরপা। আসলেই নিঃসঙ্গ শেরপা ছিলেন শামীম। শামীমের সঙ্গে যদি একজন ব্যাটারও দাঁড়িয়ে যেতে পারতেন অন্তত চিটাগাং কিংসের হয়ে, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্টটা হয়তো ভিন্ন হলেও হতে পারত। তিনি যেভাবে 38 বলে 78 রান করেছেন, 5টা ছক্কা মেরেছেন, দারুণ দারুণ শটস খেলেছেন এবং খুবই কনফিডেন্ট ছিলেন। দেখে মনে হচ্ছিল মানে এটা একদম তার পিচ। তিনি যেন মুখস্থ কই বল বোলাররা করবেন, কোথায় শটস খেললে আমি বাউন্ডারি পাবো, ছক্কা পাবো, তিনি ঠিক ওইভাবে খেলছিলেন। পাশাপাশি শামীম যে ফর্মটা ক্যারি করছেন এই মুহূর্তে, ওয়েস্ট ইন্ডিজে তিনি 3 ম্যাচে 2টো ম্যাচে ম্যাচ উইনিং নক খেলেছেন, জাতীয় দলে 1 বছর পর ফিরেছেন। সেই জায়গায় তার কনফিডেন্সটা বেড়েছিল, এবং সেই কনফিডেন্সটাই তিনি এখানে ক্যারি করেছেন। পাশাপাশি আপনি যদি বলেন উইলিয়াম বশিষ্ঠ, যিনি কিনা 6 বছর পর স্বীকৃত টি-20 খেলতে নেমেছেন, এবং তার টি-20 ক্যারিয়ারের প্রথম 50ও তিনি এই ম্যাচে পেয়েছেন। সো ওভারঅল বলা যায় ব্যাটারদের দারুণ ব্যাটিং ডিসপ্লে আমরা কিন্তু প্রথম ম্যাচেও দেখতে পেয়েছি। ঠিক আছে পিয়াল, একটু ছোট্ট করে বলবেন আসলে যে নো বলের ইস্যুটা, এই ম্যাচটা যে ম্যাচ নিয়ে কথা হচ্ছে, এই যে 4 নো বল 2 ওয়াইড ওশানে থমাসের, অনেক সময় হয় যে লিগে বড় নো যখন হয়, যদিও সেরকম কিছু হয়নি, কিংবা একাধিক নো যখন হয়, এক ধরনের সন্দেহের তীর আসে। এই ধরনের কোনো আলোচনা হচ্ছে কিনা, নাকি মনে হয়েছে আপনার কাছে, কিংবা আলোচনা শুনে যে মোটামুটি একটা নর্মাল ব্যাপার এটা হতেই পারে ক্রিকেটে? আচ্ছা,
আচ্ছা রঞ্জন, এই যে ব্যাপারটার কথা আপনি বললেন, এটা আসলে একজন সাংবাদিক হিসেবে আমার জন্য বলা কঠিন, কারণ আপনি যে বিষয়টা ইঙ্গিত করলেন ফিক্সিং বা এরকম কিছু, তো এরকম ব্যাপার একজন সাংবাদিক আসলে বলতে পারে না। আর আপনি জানেন যে সাংবাদিকের আসলে মনে হওয়া বলতে কিছু নেই, সাংবাদিক যেটা ফ্যাক্ট সেটাই বলবে। সো এই মুহূর্তে আমার কাছে আসলে মনে হওয়া কিছু নেই। আপনি যদি জিজ্ঞেস করেন যে কি ধরনের এনভায়রনমেন্ট আছে, অনেকের কাছেই অনেকে সন্দেহজনক কিছু খুঁজে পেয়েছেন, অনেকের কাছেই কি মনে হয়েছে যে একটা ম্যাচে এরকম হতেই পারে। সো আপনি যে কোনো কিছু ভাবতে পারেন, যে কোনো কিছু নিয়েই আসলে কথা বলা যায়। তবে আপনি যদি সাংবাদিক হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, আমার আসলে এই মুহূর্তে মনে হওয়া নিয়ে কোনো কিছু নেই। যদি আমি কখনো ফ্যাক্ট জানতে পারি অবশ্যই জানাবো। দ্যাটস গ্রেট। তো সাংবাদিকতার এথিক্সটা ঠিকঠাক থাক, আপনার আমাদের সবার সেই প্রত্যাশা। আর ম্যাচগুলোও জমুক, দেশি ব্যাটাররা ভালো করছে, হোপফুলি এভাবে কন্টিনিউ করবে বিপিএলটা। অসংখ্য ধন্যবাদ পিয়াল আপনাকে যুক্ত হওয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের অন্যতম বড় নায়ক শামীম পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ কাঁপিয়ে এসে যমুনা টেলিভিশনকে জানিয়েছিলেন তারা প্রমাণ করেছেন তারাও হার্ড হিটিং করতে পারেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই বিপিএল শুরু করলেন। দল হারলেও 38 বলে করেছেন 78 রান। ব্যাটে 4 ছক্কার ঝড় যত বেশি ওঠে, দর্শকদের কাছে জনপ্রিয়তাও তত বাড়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ জেতানো পারফরমেন্স দেয়া শামীম পাটোয়ারির ক্ষেত্রেও ঠিক তাই। ওয়েস্ট ইন্ডিজ মাতিয়ে এসেছেন, এখন কি ফ্যান কি আরো বেড়েছে কিনা? অবশ্যই ভালো খেললে তো ফ্যান ফলোয়ার্স বাড়বে, এটা স্বাভাবিক। 1 বছর পর দলে ফিরে ওয়েস্ট ইন্ডিজে প্রথম টি-20তে করেছিলেন 13 বলে 27, পরের ম্যাচে 17 বলে 35। দুটো ম্যাচেই দলের জয়ের নায়ক শামীম। প্রতিপক্ষ দলে কিং ফ্লেচার পুরানদের মতো হার্ড হিটারদের দর্শক বানিয়ে নায়ক হয়েছেন টাইগার ফিনিশার। এখন আমাদের দেশেও বিগ হিটারের অভাব নাই, সো এটা আমরা প্রমাণ করে দিয়েছি, আমরাও সিরিজ জিততে পারি ভালো জায়গা। ওয়েস্ট ইন্ডিজে যেখানে শেষ করেছেন সেখান থেকেই যেন বিপিএলটা শুরু করলেন শামীম। দল হারলেও প্রথম ম্যাচেই 38 বলে 7-4 5 ছক্কায় 78 রানের ঝড়। সব জায়গায় মোটামুটি ভালো খেলতেছিলাম, ওইটা আমার অনেক আত্মবিশ্বাসী দিয়েছিল। অবশ্যই মাথায় থাকবে যে টিমকে ভালো কিছু দেওয়া, টিমকে ভালো একটা পর্যায়ে নেওয়া যায়। শামীমের বিপিএল দলের মেন্টর শাহিদ আফ্রিদি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরা হার্ড হিটারের কাছ থেকে পরামর্শ নিয়ে পরবর্তীতে কাজে লাগাতে মুখিয়ে আছেন শামীম পাটোয়ারি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর টিকিট নিয়ে প্রথম দিনের তুলকালাম কাণ্ডের পর মিরপুর সুইমিং কমপ্লেক্স ও সিটি ক্লাব মাঠের দুটি বুথে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। কিন্তু এই বিষয়ে অধিকাংশ দর্শক অবগত না থাকায় ফাঁকা পড়ে আছে কাউন্টারগুলো। সিটি ক্লাব মাঠের বুথ একেবারেই ফাঁকা, অলস সময় পার করছে সংশ্লিষ্ট সবাই। সুইমিং পুল কমপ্লেক্সের বুথে কিছু দর্শক টিকিট কাটছেন, যার অধিকাংশই স্থানীয়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুরের সিটি ক্লাব গ্রাউন্ড থেকে। এখানে বিপিএল এর জন্য নতুন এক টিকিট কাউন্টার শুরু করেছে বিসিবি। বিপিএল এর প্রথম দিন টিকিট নিয়ে যে তুলকালাম কাণ্ড হয়েছিল, বিসিবির গেট ভাঙচুর হয়েছিল, এর পরবর্তীতে দুটি ফিজিক্যাল বুথ করেছে বিসিবি। কিন্তু আশ্চর্যের বিষয়, বিপিএল এর দ্বিতীয় দিন এই কাউন্টারটা একেবারেই ফাঁকা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরেজমিনে আমরা এখানে এসেছি। এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু ম্যাচ শুরু হতে আর প্রায় আধা ঘন্টা বাকি। প্রথম ম্যাচ দিনের যে খেলা 12টায়, সে সময় একজন দর্শকও নেই যিনি কিনা টিকিট কিনতে আগ্রহী বা লাইনে দাঁড়িয়েছেন বা এসেছেন। টিকিট কাউন্টারের ভিতরে লোকজন একেবারে অলস সময় পার করছেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি সব ক্যাটাগরির সব ধরনের টিকিট এখানে আছে। যেই জটলাটা, যেই লোকজনদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই বিসিবির সিকিউরিটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আরেকটি ভেন্যু আছে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সে। চলুন যাই সেখানে, দেখি সেখানের অবস্থাটা কেমন। সিটি ক্লাবের মতো সুইমিং পুলের যে বুথটা আছে সেটা একেবারেই ফাঁকা নয়, এখানে কিছু দর্শক টিকিট কিনছে। তবে মূল বিষয়, যারা এখানে টিকিট কিনতে এসেছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, অধিকাংশ দর্শকই বলছেন তারা এখান দিয়ে যাচ্ছিল বা স্থানীয় বাসিন্দা, অর্থাৎ সেভাবেই তারা জানতে পেরেছেন এই বুথগুলোতে টিকিট বিক্রি হচ্ছে। ফেসবুক আছে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এটা দিলে সবাই দেখতে পারতো আর কি। কারণ আমরা অনেকে আজকে জানেই না যে কার কার খেলা, প্রচারণাটা অবশ্যই বাড়াতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মটা সবার হাতে চলে গেছে, তো আই থিঙ্ক এই বুথ বা ব্যাংক এই জাতীয় জিনিসগুলো ঠিক আছে, ম্যানুয়ালি দরকার আছে, বাট আই থিঙ্ক যদি অনলাইনে একটা বুকিং করার সিস্টেম থাকতো সেটা মানে দর্শকদের জন্য খুবই হ্যাসেল ফ্রি হতো। আমি ওই সাইডে জিজ্ঞাসা করছিলাম, তারা বলছিল এদিকে কাউন্টার হয়েছে, এদিকে যাও, এখন পাওয়া যায়। আজকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সমস্যা হয় না। কালকে আমি আসছিলাম, টিকিট পাইনি।
বিপিএল এর শুরুর আসরগুলোর দিকে খেলা শুরু হলে মাইকিং করা হতো, ব্যানার পোস্টারে ছেয়ে ফেলা হতো ভেন্যু সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকাগুলো, কিন্তু এখন আর সেই সব বিষয়টা দেখা যায় না। তবে মাইকিং ব্যানার ফেস্টুনের খুব একটা প্রয়োজনে পড়ে না, কেননা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। কিন্তু বিসিবি যদি তাদের সামাজিক প্ল্যাটফর্মে তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়, তাহলেই কিন্তু তাদের সিদ্ধান্তগুলো পৌঁছে যায় সাধারণ মানুষের দোরগোড়ায়। এই যে নতুন 2 কাউন্টারের টিকিট দেওয়া শুরু হয়েছে, অধিকাংশ লোকেই তা জানেই না। আর সেটা সবার জানা থাকলে হয়তো এই লাইনগুলো সারিবদ্ধভাবে লোকে ঠাসা থাকতো, আরও বেশি দর্শক হতো দ্বিতীয় দিনের খেলাতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শরফুদ্দৌলা ইবনে সৈকতকে নিয়ে ঝড় যেন থামছেই না। জয়সওয়ালকে আউটের সিদ্ধান্তে বাংলাদেশি আম্পায়ারের প্রতি ক্ষোভ ঝাড়লেন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। এদিকে সৈকতকে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিন। স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো যেতে পারে বাংলাদেশি আম্পায়ারকে, এক সাক্ষাৎকারে খোঁচা মেরে কথা বলেছেন সদ্য অবসর নেওয়া ভারতের এই ক্রিকেটার। ভারতীয় গণমাধ্যমে রীতিমতো হটকেক এখন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ইয়াশাসভি জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা। এবার সেই রেশ বজায় রাখলেন দেশটির ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যম এক্সে জানালেন জয়সওয়াল আউট ছিলেন না। এটা একদম স্পষ্ট যে জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি যা দেখাচ্ছিল তার ধরেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল টিভি আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে নাকচ করার ক্ষেত্রে পর্যাপ্ত যুক্তি দরকার। ভারতীয় এই ওপেনারের আউটের কথা বলেছিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। আউটের সিদ্ধান্ত মেনে ভাগ্যকেই দোষারোপ করেন তিনি। তবে সদ্যই অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন সমর্থন দিলেন জয়সওয়ালকেই। বিপরীতে খোঁচা মারলেন বাংলাদেশি আম্পায়ার সৈকতকে। জানালেন স্নিকোমিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি হওয়া উচিত ছিল শরফুদ্দৌলার। সব আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। বাংলাদেশি আম্পায়ারকে স্নিকোমিটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালেও মন্দ হয় না। এটা কিন্তু মজা করেই বললাম। তবে কেন বিতর্কের তৈরি হলো তার ব্যাখ্যা দিয়েছে হটস্পট প্রযুক্তির নির্মাতারা। বক্সিং ডে টেস্টে ব্যবহার করা হয়েছে স্নিকোমিটার প্রযুক্তি, আর সে কারণেই নাকি তৈরি হয়েছে এই বিতর্ক। তাদের দাবি সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি স্নিকোমিটার। এটা এক ধরনের গ্লান্স শট, তাই সঠিকভাবে কোনো শব্দ বোঝা যায়নি। যেটা ছিল সেটা আশেপাশের আওয়াজ। আমি অডিও ডিরেক্টরের সাথে কথা বলেছি, উনিও বলেছেন কোনো আওয়াজ পাননি। হয়তো হটস্পট থাকলে এই সমস্যার সমাধান করতে পারত। মেলবোর্ন টেস্টের টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ভুল নাকি সঠিক, এই নিয়ে এখনো চলছে তর্ক বিতর্ক। সেই বিতর্কে বাদ যাচ্ছে না সৈকতের পরিচয়ও। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।